সেহরিকে ঘুমাই নেই, আমি সেহরিকে অপেক্ষা করতেছিলাম লিটারালি যে কখন আমি বের হয়ে যাব আর কি। আমার ট্রেনের সময় হচ্ছে 6টা 27 মিনিটে, অর্থাৎ 16 শহর থেকে আমি 6টা 27 মিনিট উঠতে পারবো কক্সবাজারের ট্রেনে। এটা মোটামুটি 9:30টার দিকে কক্সবাজার নামাই দিবে। তো আমি কক্সবাজার নামবো না, আমি নামবো রামপুরে। ভাবতেছিলাম যে আমি মনে আসতে পারবো না, কারণ এত সকালে আমার ইউনিভার্সিটি থেকে গাড়ি পাওয়া যায় না লিটারালি। তবে আজকে ভাগ্যক্রমে পেয়ে গেছি, আমি প্রায় 20 মিনিট আগে সেখানে পৌঁছেছি। এটা হচ্ছে রামু স্টেশন। নামার পর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, নতুন স্টেশনটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। তারপর আমি চলে গেলাম পুরাতন একটা মন্দিরে। আমি এখন যেখানে আছি এটা বেসিক্যালি 300 থেকে 200 বছরের পুরনো একটা মন্দির, রামু মৈত্রী বিহার। এটা অনেক পুরনো একটা মন্দির। আমরা একটু ভিতরের দিকে যাব। ভিতরের দিকে যেটা আছে এটা সম্ভবত 3000 কিংবা 2000 বছরের পুরনো একটা মন্দির। মানে এটাকে মডিফাই করছে। পুরো হয়েছিল কারা? বুদ্ধর উচ্ছিষ্ট খাবার যেগুলো তাগুলো শ্রমণরা খাবে, মানে কি যারা বুদ্ধের ধ্যান করতে আছে, ছোট ছোট বাচ্চা শ্রমণ, ওরা এগুলো খায়। আগে বুদ্ধকে ভোগ দেয়, খাবার দেয়, তারপর এরা খায়। এরা খায়, হ্যাঁ। মানে ছোট বাচ্চারা খাবে এগুলো? ছোট বাচ্চারা না, শ্রমণরা। শ্রমণ মানে ভামতে, যারা আলাদা একটা খাবার দেখছেন, হ্যাঁ হ্যাঁ, লাল কাপড়, যারা আরাধনা করে বুদ্ধের এখানে থেকে, ধ্যান করে। হ্যাঁ ধ্যান করে এখানে থেকে। 1888 সালে যখন ইংরেজদের শাসন ছিল, তখন রামুর পাশেই তো মায়ানমার ছিল না, টেকনাফের পাশেই। ওখান থেকে তখন বর্ডার ছিল না, আরাকান রাজ্য থেকে মানুষ আসে এখানে, কিছু বিহার স্থাপন করছে, এবং তখন থেকে এখানে বৌদ্ধরা বসতি স্থাপন করছে। এই বাংলাদেশে বুদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছে, তখন থেকে তারা বুদ্ধ ধর্মের দাওয়াত দিয়ে গেছে। এভাবে স্মুথলি বলতেছে এত জান। এরপর আমরা আরো বেশ কয়েকটি মন্দির ঘুরে ফেলি এবং বৌদ্ধ ধর্মের পুরনো ম্যাটেরিয়ালস দেখে তাদের ইতিহাস নির্ধারণ করার চেষ্টা করি। এভাবে আমরা রামুর প্রত্যেকটি মন্দির ঘুরে ফেলি। তারপরে আমরা ক্যাপ্টেন কক্স, অর্থাৎ যার নাম অনুসারে কক্সবাজারের নামকরণ করা হয়েছে, তার বাসভবন ঘুরে আমরা চলে যেতে থাকি রাবার বাগানের দিকে। রামু নামটা শুনলে আমাদের প্রথম যে দৃশ্যটা ভেসে ওঠে সেটা হচ্ছে রাবার বাগান। আমি ছোটোবেলাতে আমরা এটা বুঝতাম না যে রাবারটা আসলে কি, আমি ভাবছি যে ভিন্ন কোনো কিছুটা। সো এখন এসে আমি বুঝতে পারছি যে রাবারটা আসলে প্রথমে গাছ থেকে রাবারের, ওটা কি রাবারের রস আই থিঙ্ক না, রাবার গাছের রস, তারপর ওটাকে নানা কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি করা হয়, শক্ত করা হয়। আচ্ছা, এই দেখেন প্রত্যেকদিন কিছু মানুষ এখানে এখান থেকে যে রসগুলো পড়বে ওরা এইভাবে নিয়ে এটাকে সংগ্রহ করবে, মানে কি কোথাও রাখার পর সবগুলো যখন সংগ্রহ করা হবে তখন তারা এগুলো নিয়ে কারখানায় যাবে, কারখানায় গিয়ে এখানে কেমিক্যাল মিশিয়ে শক্ত করা হবে। আবার যে একটা প্রাকৃতিক বিষয়, এটা আমি আসলে জানতাম না, আজকে জানলাম আর কি খুব ভালো করে। এটা হচ্ছে পুরোটা রাবার বাগান। আমরা এখন যাব হচ্ছে ফ্যাক্টরিতে। চলো ফ্যাক্টরিতে আমরা দেখবো যে কিভাবে আসলে রাবারটা উৎপন্ন হয় এবং এর প্রসেসটা আমরা দেখার চেষ্টা করবো। রাবার গাছে কি এটা বুটা, মানে কি ফলের মতো প্রায়। খাওয়া যায় না, খাওয়া যায় না। এটা থেকে এক ধরনের একটা কেমিক্যাল দিয়ে বল বানানো হয়, সাধারণত বল। কি বল? ক্রিকেট বল। আবার প্রক্রিয়াকরণ কারখানা, অর্থাৎ রাবারটা এখানে নানান ওয়েতে ক্রিয়েট করা হয়। তো আমরা ভিতরে যাব। প্রথমে রাবার গাছগুলোর রস বাগান থেকে সংগ্রহ করে নিয়ে এসে ফ্যাক্টরির মধ্যে রাখা হয়। রাবার গাছের রসগুলোকে শক্ত করার জন্য বিশাল পাত্রে ঢেলে কেমিক্যাল মিশানো হয়। 3-4 ঘন্টা পরে রাবার গাছের রসগুলো শক্ত হয়ে রাবারের প্রাথমিক অবস্থায় রূপ নেয়। এরপর এগুলো থেকে পানি বের করার জন্য বড় একটি মেশিন দিয়ে চাপ প্রয়োগ করা হয়। তারপর এগুলোকে ভালোভাবে শুকিয়ে একটি ঘরের মধ্যে উচ্চ মাত্রায় আগুনের তাপ দেওয়া হয়। সর্বশেষ এগুলো দেশের বিভিন্ন কোম্পানি কিনে নেয় এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে থাকে। যেহেতু আমি সারাদিন বাইরে ছিলাম, তাই খুব দ্রুত কক্সবাজার দিকে যেতে থাকি এবং কক্সবাজারে গিয়ে বিচের পাশে সুন্দর একটি ইফতার করি। তবে মজার বিষয় হলো, এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করা একটা মানুষকেও আমি চিনি না। তারা আমাকে ইনভাইট করেছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে খুব শীঘ্রই বাংলাদেশের নতুন নতুন জায়গার ভ্রমণ ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।